মহাপ্রভুর শেষটা খুব অদ্ভুত। এই রথ সময় ওই রুক্মিণী অমাবস্যায় 1533 খ্রিস্টাব্দে মন্দিরে প্রবেশ করেন শ্রী চৈতন্য। দরজা বন্ধ হয়ে যায়। তারপর ঘোষণা হয় এখন বন্ধ থাকবে। ৭টা ৭-৮ ঘন্টা পর ১১টা নাগাদ দরজা খোলা হয় এবং বলে দেওয়া হয় যে জগন্নাথে লীন হয়ে গিয়েছেন চৈতন্য। কিন্তু গবেষকেরা যা বলেছেন, যা লিখে গিয়েছেন চৈতন্য গবেষকেরা, তাতে মনে হয় বা অনুমান করা যায় যে চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল ওই সময়, ওই দিন মন্দিরের ভেতরে। এবং আজকে যে আমরা আলোচনা করছি রথ নিয়ে, এই রথের যে প্রচার প্রসার প্রচলন আরো বেশি করে, তার তো অনেকখানি চৈতন্যদেবই দায়ী। পুরীর জগন্নাথ হলেন ভৈরব, আর তার ভৈরবী হচ্ছেন মা বিমলা, মহাকালী মা বিমলা। এর ব্যাখ্যা উড়িষ্যার লোকগাথা কথাতেও আছে, আমাদের ধর্মশাস্ত্রের মধ্যেও ঢুকে রয়েছে। এবং এই বিমলা মন্দিরে কিন্তু বলিদানের রেওয়াজ আছে। হ্যাঁ, এটা আমিও শুনেছি। মাছ নিবেদন করা হয়, মেষ বলি হয়, এবং সেটা খুব সকালে করা হয়, যাতে জগন্নাথ না দেখতে পায়, এরকম বলা হয় আর কি। এবং করা হয় তোমার শারদীয় দুর্গাপুজোর সময় 16 দিন 15 দিন যে পক্ষকালটা থাকে শুক্লপক্ষের, ওই সময় 15-16 দিন এই দেবীর ওই মতে আরাধনা হয়। সারা বছর বৈষ্ণব, আচ্ছা, নিরামিষ ভোগ, কিন্তু পুজো হচ্ছে তন্ত্র মতে। আর ওই 16টা দিন তোমার আমিষ ভোগ চলে যাচ্ছে, দেবীর কাছে পৌঁছে যাচ্ছে। এই যে পুরীর প্রসাদকে আমরা কি বলি? মহাপ্রসাদ। কেন মহাপ্রসাদ হয়? স্টোরি টেলার শুভঙ্করে আপনাদের সকলকে স্বাগত। আজকে পডকাস্টের দ্বিতীয় পর্ব। আগের পর্ব আমরা পলাশী নিয়ে আলোচনা করেছি, তাতে আপনারা বিপুল সাড়া দিয়েছেন। আজকে আমরা আরো একবার আমাদের চ্যানেলে পেয়েছি লেখক গবেষক সৌভিক রাজকে। দাদা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নমস্কার দর্শকদের, তোমাকেও অনেক শুভেচ্ছা। আজকের এপিসোডটা যেহেতু রথ নিয়ে, সামনেই রথ বললেই বাংলার মহাপ্রভু কিছুটা কানেক্টেড হয়ে যায় পুরীর সাথে। অবশ্যই। কিন্তু মহাপ্রভুর শেষটা নিয়ে কোথাও কোনো কনক্লুশনে আসা যায় না। কেন আসা যায় না, তোমার কি মনে হয়? যেহেতু রথ একটা উৎসবের আমেজ, আমরা হয়তো পরে এইটা নিয়ে আলোচনা করব বিস্তারে। আপাতত খুব একটা ছড়িয়ে বলছি না। মহাপ্রভুর শেষটা খুব অদ্ভুত। এই রথ সময় কোনো রেফারেন্স ধরলে আষাঢ় মাস, কারোর লেখা ধরলে, বা যেটা মনে হয় সবচেয়ে সত্যের কাছে যে তথ্য, সেটা হচ্ছে ওই রুক্মিণী অমাবস্যায় 1533 খ্রিস্টাব্দে, অর্থাৎ জুন মাসের একটি সময়। রুক্মিণী অমাবস্যা হচ্ছে যে স্নান পূর্ণিমার আগের যে অমাবস্যাটা হয় সেটা। সেই তিথিতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন শ্রী চৈতন্য, তার সঙ্গে তার অনুচরেরা ছিলেন, সব মিলিয়ে 4 জন। এবং ওই মন্দিরের কপাট বা দরজা, সিংহদুয়ার যাই বলো আর কি, সিংহদুয়ার, পুরীর কিন্তু দুয়ারের কনসেপ্ট আলাদা। আমি সিংহদুয়ার ইন দ্য সেন্স বড় দরজা হিসেবে ব্যবহার করি। দরজা বন্ধ হয়ে যায়, তারপর ঘোষণা হয় এখন বন্ধ থাকবে। 7-8 ঘন্টা পর 11টা নাগাদ দরজা খোলা হয় এবং বলে দেওয়া হয় যে জগন্নাথে লীন হয়ে গিয়েছেন চৈতন্য। এবং মানুষ বছরের পর বছর ধরে এটা বিশ্বাস করে আসছে। কিন্তু গবেষকেরা যা বলেছেন, যা লিখে গিয়েছেন চৈতন্য গবেষকেরা, তাতে মনে হয় বা অনুমান করা যায় যে চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল ওই সময়, ওই দিন মন্দিরের ভেতরে। এবং তারপর তার পার্থিব যে শরীর, যেটা নিষ্প্রাণ, সেই শরীরটা সরিয়ে ফেলা হয়েছে, লোপাট করা হয়েছে। এবং যুগে যুগে মানুষের ঈশ্বর বিশ্বাস, ভক্তি ইত্যাদির আড়ালে এই জিনিসগুলো চাপা পড়ে দিয়েছে। কারণ ভক্তি ভক্ত মানুষ, তার কাছে এই ঘটনাটা বিশ্বাস করা খুব সোজা যে সচল জগন্নাথ দারু ব্রহ্মে বিলীন হয়ে গেছে, সেটাই চলে আসছে। এবং আজকে যে আমরা আলোচনা করছি রথ নিয়ে, এই রথের যে প্রচার প্রসার প্রচলন আরো বেশি করে, তার তো অনেকখানি চৈতন্যদেবই দায়ী। আচ্ছা, ভারতের সবচেয়ে প্রাচীন রথযাত্রা কোনটি? জগন্নাথ দেবের রথযাত্রা যদি বলো, তাহলে যেটা এখনো চলছে এরকম, আমার মনে হয় যে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রাই সবচেয়ে প্রাচীন রথযাত্রা গোটা দেশের। তারপর দ্বিতীয় স্থানে আসবে মাহেশের রথ শ্রীরামপুরে, সেটা বাংলার প্রাচীনতম, 630 বছর এবার। আচ্ছা,
আচ্ছা, এই মাহেশের রথ আর পুরীর রথের মধ্যে পার্থক্য কি? না, অনেক অনেক রকম ফারাক আছে। যেমন ধরো মানে ওইভাবে তো ফারাক হুম। বলা যায় না। হুম। মানে দু প্রান্তে, একটা বাংলায় একটা উড়িষ্যায়, সে তো আছেই। এবার উড়িষ্যায় যেমন আমরা দেখি যে ৩ টি রথ, হুম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা চাপেন ৩ টি আলাদা আলাদা রথ পুরীতে। হুম। মাহেশে তো একটিই রথ। আচ্ছা। হ্যাঁ, সেখানেই বিগ্রহরা চাপে। এইবার পুরীতে যেরকম ১২ বছর পর পর বদল করা হয়, হুম। মূর্তি আর কি নতুন করে তৈরি করা হয়, যে পূর্বের মূর্তিটি আছে সেটা সমাহিত করা হয় এবং ওই যেটা ব্রহ্মবস্তু সেটা নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা বলো বা স্থানান্তরিত বলো, সেটা করা হয়। মাহেশে কিন্তু তা নয়। আচ্ছা। মাহেশের যে জগন্নাথ, সে কিন্তু ওই প্রথম থেকেই আছে, তার বিগ্রহ ৬৩০ বছর এখনো? এখন। আচ্ছা। বেসিক ফারাক বলতে গেলে এটাই। এবার মেলা বসে, তো মানে এটা তো হবেই। পুরীর হুম। যেরকম সংস্কৃতি, লোকাচার, হুম। হ্যাঁ, লোকলৌকিকতা বা পুরীতে যেরকম, সেরকম তো বাংলায় হবে না, সে তো ফারাক হবেই এরকম ভাবে। আচ্ছা, এই রথ নিয়ে একটা বাংলায় প্রবাদ খুব বিখ্যাত, রথ দেখা কলা বেচা। হ্যাঁ, এই প্রবাদটা উৎপত্তি কোথায় বা কিভাবে এর তাৎপর্যটা কি? এই প্রবাদটারও জন্ম একটু আগে আমরা যে মাহেশের রথের কথা হুম। বললাম সেখান থেকে। আচ্ছা। মানে তুমি গিয়েছো কখনো? না, মানে আমি যাইনি। খুব ভিড় হয়। হুম। মানে যদি রথের সময় যাও তো ওই দেখতে পাবে যে ছোট ছোট কলা রয়েছে, ওই হুম। ছুঁড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এই থেকেই রথ দেখা কলা বেচা। মানে অনেকে কলা বিক্রি করতে আসছে, হুম। তাদের রথ দেখা হয়ে যাচ্ছে, উপার্জনও হয়ে যাচ্ছে, এবং ওই মাহেশের রথকে, মানে মাহেশের রথের জগন্নাথকে ওই কলা ছুঁড়ে দেওয়ার একটা রীতি রীতি আছে। আছে। আচ্ছা। অর্ঘ্য হিসেবে কলা, হুম। পান দিয়ে লাল সুতো দিয়ে বাঁধা হয়, ছোট ছোট কলা, আচ্ছা। মিষ্টি কাঁঠালি কলা আর কি। হুম। এবার সেই থেকেই রথ দেখা কলা বেচার জন্ম। এটার মধ্যে কিন্তু এই যে মানে কৃষিজীবী বাংলারও একটা ছাপ রয়েছে। হুম। হুম। হ্যাঁ, এই সময় নতুন ফসল, আমরা তো নতুন ফসল ঈশ্বরকে, নতুন ফল, আগে আম, দিয়ে লিচু, তারপরে, হ্যাঁ। এমন গুড়, এটা আমাদের বাড়িতেও আছে। আমাদেরও প্রথম তাই। নলেন গুড় হুম। ঈশ্বরকে নিবেদন করা হয়, তারপর আমরা খাই। আমাদেরও তাই। যেকোনো নতুন ফল এলেই হুম, আগে হুম। গোবিন্দকে নিবেদন হ্যাঁ, করে যায়। সেরকমই ওই কলাটাও ছুঁড়ে দেওয়া হতো এবং আচ্ছা। ওই কলার পসরা এখনো এখনো দেখতে পাবে। ওই জন্য জিজ্ঞেস করলাম গেছো কিনা। আচ্ছা, এই রথের মেলার সাথে জিলিপি পাঁপড় ভাজা কিভাবে যুক্ত? এইটা মানে এটা একদম লোকাচারে এসে এসে মিশেছে। এটার কোনো মানে আধ্যাত্মিক মানে কি বলবো, আধ্যাত্মিক ইতিহাস বা হুম। ব্যাকগ্রাউন্ড ওরম ভাবে হুম। পাওয়া যায় না। এবং একটা প্রচার আছে যে জগন্নাথ বুঝি জিলিপি খেতে, কলা খেতে এগুলো খেতে খুব ভালো বাসে। আসলে জিলিপি এসছে কিন্তু বাগদাদ থেকে, জুলবিয়াত, আচ্ছা। তাও ১০০০ বছর আগে। এবং পরবর্তীতে জৈন সাধু জিনসুরের লেখায়, বহু সংস্কৃত টেক্সটে জিলিপির উদাহরণ আছে। কিন্তু তুমি দেখবে যখন বাংলায় জিলিপি ঢুকছে, তখন এই মেলা ব্যাপারটার সঙ্গে জিলিপি মিশে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। হুম। তুমি রাসমেলায় চলে যাও, ভেটাগুড়ির জিলিপি; বীরভূমে চলে যাও, দাতা ব্যাপার মেলার সেই জিলিপি; বাঁকুড়ায়, কেঞ্জাকুড়ায় চলে যাও, ভাদু উৎসবের সময় বড় জিলিপি, হুম। একটা পেল্লায় জিলিপি করে ওরা। হুম। মানে দেখাতে পাচ্ছি না, থালার আকারে। গরিব মানুষ, ভাদু হচ্ছে তার বাড়ির মেয়ে, ভাদ্র সংক্রান্তিতে ভাদু উৎসব, এবার মেয়েকে থালা ভর্তি মিষ্টি দিতে হবে, আমি কি করব? একটাই মিষ্টি বানালাম, পুরো থালা জুড়ে পুরো হয়ে থালা গেল। জুড়ে। এইভাবে জিলিপি একটা লোকাচার, লোকসংস্কৃতি, বাংলার লোকায়ত দর্শনে মিশে গেছে। জিলিপি, পাঁপড় ভাজা এগুলো তো খুব সহজলভ্য, হুম। মানে অল্প দরের জিনিস, হুম। মেলায় বিক্রিও হবে। এই যে রথের মেলার আসল জিনিস কি? মাটির পুতুল। হুম। যে পুতুল ওই বাচ্চারা কিনবে, ঝুলনে সাজাবে, সেই পুতুল। গাছ, বৃক্ষরোপণ করবে। মানে এই রথ কিন্তু অনেক রকম জিনিস নিয়ে আসছে। আচ্ছা। বর্ষার সবচেয়ে বড় উৎসব। আচ্ছা, আমরা মাহেশের কথা শুনলাম। হুম। কিন্তু মাহেশের বা বাংলা রথ বললেও গুপ্তিপাড়ার রথের কথা উঠে হ্যাঁ, আসে। অবশ্যই। এই গুপ্তিপাড়ার রথের বিশেষত্ব কি? আগে একটু ছোট করে গুপ্তিপাড়ার বিশেষত্ব হুম। বলি। হুম। হুম। কারণ গুপ্তিপাড়া এমন একটা জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে ওই হুগলি আর বর্ধমানের সীমানা অঞ্চল। হুগলিও পাচ্ছ, বর্ধমান পাচ্ছ, হুম। গঙ্গার এপাশে নদিয়া পাচ্ছ। একটা খুব মানে বুঝতেই পারছো, ক্ষেত্রটা খুব ঐতিহাসিক হুম। এবং বৈষ্ণব সংস্কৃতির পীঠস্থান বলা যায়। হুম। এই পাশে নদিয়া, নদের নিমাই, তার ছোঁয়া পেয়েছে কাটোয়া, বর্ধমান, এই বিপুল হুম। অংশ। হুম। ওইদিকে তোমার এই গুপ্তিপাড়ার কথা বললাম, হুগলি। এবার গুপ্তিপাড়া বাংলার সামাজিক ইতিহাসে
বারোয়ারি পুজোর জন্ম দিয়ে ঐতিহাসিক হয়ে রয়েছে জনপদ হিসেবে। খাবারের ইতিহাসে, মিষ্টির ইতিহাসে গুপসন্দের জন্ম দিয়ে হয়ে গিয়েছে একটা ইতিহাস প্রসিদ্ধ জনপদ। ঠিক তেমনই এদের রথটাও খুব বিখ্যাত। প্রায় 285 বছর হতে চললো রথটা, মানে খুব যদি ভুল না করি, সালটাল মনে থাকে না, এই 1740 নাগাদ শুরু হয়। ভেবে দেখো, ওই আমরা পলাশিনী বলে এসেছি, পলাশিরও আগে। ওই বৃন্দাবন জিউর যে মন্দির, মানে 4টে মন্দির নিয়ে মঠ আছে, হ্যাঁ, মানে কৃষ্ণচন্দ্রের, বৃন্দাবন জিউয়ের, এরকম সব মন্দিরগুলো। এই বৃন্দাবন জিউয়ের মন্দির যেটা, সেখানেই জগন্নাথ থাকেন এবং রথে চেড়ে বেরোন। আর ওদের রথের একটা আলাদা মানে বিশেষত্ব বলতে পারো, সেটা হচ্ছে এই ভান্ডার লুট বলে ওদের একটা উৎসব হয়, ভান্ডার লুট। আচ্ছা। ওই জগন্নাথের প্রসাদ, হ্যাঁ, 52-53 রকম আইটেমের একটা রাখা হয় এবং উল্টো রথের আগে হয়, রথযাত্রার পরে আর কি। সম্ভবত আগের দিন বা উল্টো রথের দিন এরকম একটা সময়, যে ওই মানে খুলে দেওয়া হয় মন্দির, এরকম ব্যাপার, যে ওই প্রসাদগুলো রাখা রয়েছে, ভোগ টোগ, এবার যে যা পারো প্রসাদ তুলে নাও। লুট, লুট তো তুমি জানোই, বৈষ্ণব সংস্কৃতিতে লুট একটা আলাদাই মাহাত্ম্য। ওই প্রসাদ লুট টুট হচ্ছে, ওই জন্য ভান্ডার লুট বলছে। আচ্ছা, এইটা ওদের একটা বিশেষত্ব। আর বাংলার রথে একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে রথ পুতুল। দেখবে লক্ষ্য করে, প্রচুর রথে পুতুল টুতুল থাকে। গুপ্তিপাড়ার রথটাও বেশ প্রাচীন। মাহেশের এখন যে রথটা, সেটাও কিন্তু ওই 200 বছরের মধ্যে তৈরি। নীলমণি মিত্র ডিজাইন, মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি বানিয়েছিল। আগের রথ তো ভেঙে গিয়েছে, নেই। আচ্ছা, আমি একটা কোথাও পড়ছিলাম, আমার ঠিক মনে নেই, এই পুরীর রথের সময় বাংলা থেকে কিছু জিনিস পুরীতে যায়। হ্যাঁ হ্যাঁ, যায় তো, যায়। এই তো যেমন ধরো রাঘবের ঝালি বলে একটা জিনিস যায়। আচ্ছা। সেটা ওই চৈতন্যর আমল থেকেই যায় আর কি। কিরকম ব্যাপার, চৈতন্যদেব যখন দীক্ষা নিয়ে ফিরে যাচ্ছেন, ওই 1510 নাগাদ প্রথমবার পুরী যাওয়ার পর, তখন উনি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, কালী পুজোর আগ দিয়ে পানিহাটিতে নামে, ট্রেনেটি, শ্রীপাঠ পানিহাটি। সেখানে রাঘব পণ্ডিতের বাড়িতে যায়। বৈষ্ণব সংস্কৃতিতে রাঘব পণ্ডিত খুব মানে একজন স্মরণীয় বরণীয় ব্যক্তি। তো তার বাল্য বিধবা বোন দময়ন্তী তাকে আপ্যায়ন করে, খাবার দাবার দেয়। নদের নিমাই কিন্তু ভোজন রসিক, চরিতামৃত দেখলেই বোঝা যায় যে প্রচুর খাবার দাবার খেয়েছেন বা ইয়ে করেছেন। তো ওই বিভিন্ন রকম আমশি, আমসত্ত্ব, আরো শুকনো খাবার দাবার, নাড়ু, গঙ্গাজলি নাড়ু, গঙ্গাজলি সন্দেশ ইত্যাদি জিনিস ওই ঝালিতে ভরে দেওয়া হতো। মানে যারা ওই বাংলা থেকে চৈতন্যদেবকে দেখা করতে যেতেন রথের আগ দিয়ে বা ওই সময়, উনি তো জগন্নাথ দেব ধামেই রয়েছেন পুরীতে, ওই ঝালি নিয়ে যাওয়া। আচ্ছা, সেটাই রাঘবের ঝালি, বিভিন্ন খাবার দাবার। এইটা এখনো যায়, বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হয়েছে। এটা মানে এখন নিরবিচ্ছিন্ন ভাবে যায়। আরেকটা জিনিস, মালাধর বসুর স্মৃতি বিজড়িত যে কুলিন গ্রাম আছে বর্ধমানে, সেই কুলিন গ্রামের মন্দিরেও আমি গিয়েছি ক্ষেত্র সমীক্ষা করতে। সেই কুলিন গ্রামে থেকে পট্টডরি যেত পুরীতে, মানে পাটের দড়ি। সেইটা মহাপ্রভুর নির্দেশেই যেত। কি হতো, রথের সঙ্গে জগন্নাথ প্রভু, বলভদ্র দেব এবং সুভদ্রাকে বেঁধে রাখা হতো ওই পট্টডরি। ওই রীতিটা এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওখানেও একটা বড় রথ বেরোয়, সেটাও বেশ প্রাচীন, মানে কুলিন গ্রামে। আচ্ছা, এই পুরীর মন্দিরের সাথে কি তন্ত্র বা শক্তির কোনো সম্পর্ক আছে? আছে। মানে পুরীর জগন্নাথ হলেন ভৈরব, আর তার ভৈরবী হচ্ছেন মা বিমলা, মহাকালী মা বিমলা। সেই এই যে পুরীর প্রসাদকে আমরা কি বলি, মহাপ্রসাদ। কেন মহাপ্রসাদ হয়? ভোগ জগন্নাথকে নিবেদন করলে প্রসাদ, সেই প্রসাদ মা বিমলাকে নিবেদন করছে, হয়ে যাচ্ছে মহাপ্রসাদ। পুরীর মন্দির আদতে শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র। আচ্ছা, এর ব্যাখ্যা উড়িষ্যার লোকগাথা কথাতেও আছে, আমাদের ধর্মশাস্ত্রের মধ্যেও ঢুকে রয়েছে। কিরকম দেখো, একবার নারায়ণ আহার করছেন, শ্রী বিষ্ণু আহার করছেন, সেখানে হর অর্থাৎ শিব উপস্থিত হয়েছে। তা নারায়ণের প্রসাদ পাওয়ার তার ইচ্ছে হয়েছে। এবার খুব একটা খাবার নেই, ওই যেটুকু ছিল ওটুকুই উনি খেয়েছে। শিবের মুখে প্রসাদ লেগে রয়েছে। শিব ফিরে গিয়েছেন শিবের
নিজস্ব কৈলাসে, বৈকুণ্ঠ ধাম ছেড়ে। খাওয়া হয়ে গিয়েছে, ওই মুখে লাগা প্রসাদ নারদ দেখতে পেয়েছে। নারদ বুঝতে পেরেছে আমার প্রভুর প্রসাদ, নারায়ণের প্রসাদ, বিষ্ণুর প্রসাদ। ও ওইটা খেয়ে নিয়েছে, ওই মুখে লাগা প্রসাদ। এইসব জানতে পেরে পার্বতী খুব দুঃখী হয় যে আমি প্রসাদ পেলাম না। তখন পার্বতী বিষ্ণুর শরণাপন্ন। তখন বিষ্ণু নির্দেশ দেন যে আমার প্রসাদ তুমি পাবে, এবং সেই নির্দেশ বা বিষ্ণুর সেই আদেশ বাস্তবায়িত হয় এই ইন্দ্রদুম্নের প্রতিষ্ঠা করা পুরীর মন্দিরে এসে। বিমলা হিসেবে পার্বতী রয়েছে, আর ভৈরব হিসেবে জগন্নাথ রয়েছে, বিষ্ণুর অবতার। আর হরি আর হর তো একই। এই এই যখন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, মানে জগন্নাথ নিজেই স্বপ্নাদেশ দিয়ে জায়গা দেখিয়ে দিয়েছে। একটা তত্ত্বে বলে যে তার আগে বিমলার ওই মন্দির ছিল, বিমলা পাশে সরে যায়, পীঠ তৈরি হয় ওখানে। এবং এই বিমলা মন্দিরে কিন্তু বলিদানের রেওয়াজ আছে। হ্যাঁ, এটা আমিও শুনেছি। মাছ নিবেদন করা হয়, মেষ বলি হয়, এবং সেটা খুব সকালে করা হয়, মানে যাতে জগন্নাথ না দেখতে পায় এরকম বলা হয় আর কি। এবং করা হয় তোমার শারদীয় দুর্গাপুজোর সময় 16 দিন 15 দিন যে পক্ষকালটা থাকে শুক্লপক্ষের, ওই সময় 15-16 দিন এই দেবীর ওই মতে আরাধনা হয়। সারা বছর বৈষ্ণব, আচ্ছা, নিরামিষ ভোগ, কিন্তু পুজো হচ্ছে তন্ত্র মতে। আর ওই 16টা দিন তোমার আমিষ ভোগ চলে যাচ্ছে, দেবীর কাছে পৌঁছে যাচ্ছে। আচ্ছা। এবং ওই মেষ বলি হয় বিশেষ বাঁশের সিঁড়ির মতো করে, যাতে জগন্নাথ মন্দিরের বা পুরীর ওই মন্দির ক্ষেত্রের তোমার মেঝেতে মেষ না স্পর্শ করে। বিশেষ কুণ্ড থেকে মাছ নিয়ে এসে সেই মাছ নিবেদন করা হচ্ছে দেবী। কত রকম ভাবে মিলেমিশে সব একাকার হয়ে গিয়েছে। এই জন্যই তো বলি যে ভারতবর্ষ হচ্ছে শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র। শ্রীক্ষেত্র পুরী তারই বড় উদাহরণ। দেখা যাবে শ্রীক্ষেত্রে শ্রী হচ্ছেন ওই সেই বিমলা। আচ্ছা, কালীঘাটের স্নান যাত্রার একটা বিশেষত্ব আছে, এটা বিশেষ আচারে হয় জিনিসটা, এটা নিয়ে এটা তো গুপ্ত পুজো, ওর সেবায়িতরাই, মন্দিরের সেবায়িতরাই জানে, সেসব আমি জানি না। তবে যেটা জানি যে স্নান যাত্রা হচ্ছে এই কালীঘাটের দেবী কালিকার প্রতিষ্ঠা তিথি বা কি বলবো আবির্ভাব তিথি ওই হিসেবে ধরতে পারো। এবার ওখানে তো দেবীর পদাঙ্গুলি পড়েছিল, পায়ের আঙুল পড়েছিল। এবার ওই স্নান যাত্রার দিন আত্মারাম ব্রহ্মচারী আর ব্রহ্মানন্দ গিরি ওই পুকুরের যে গল্পটা আছে, যে ডুব দিয়ে ওটা উদ্ধার করে নিয়ে আসে। ফলে ওই কারণেই ওটা কালীঘাটের আবির্ভাব তিথি বা জন্মতিথি যা বলো সেইভাবে কালীর আর কি পালন করা হয়। ওই সময় তোমার ওই ভোরবেলা মন্দিরে প্রবেশ করে, এরা সব চোখ বেঁধে প্রবেশ করে ও গুরু, তারপরে জবা কুসুম তেল, গঙ্গা জল ইত্যাদি দিয়ে স্নান করায়। তারপর ওই পদাঙ্গুলিকে, যেটা প্রস্তরীভূত হয়ে গেছে, তারপর বেনারসি শাড়ি দিয়ে মুড়ে আবার ওই রূপোর বাক্সে মায়ের যে মূর্তি বা অবয়ব আমরা দেখি তার তলায় রেখে দেয়। আর এই সময় সকাল বিকেল মানে এই দিনটায় দেবীকে সেই তিলক পরানো হয়। এটাও বলে দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন এক সেবায়েতকে যে চন্দন তিলক, মানে এই সময় বৈষ্ণবী রূপে কালীঘাটের কালী এসে ধরা দেয় ওই স্নান পূর্ণিমার দিন, স্নান যাত্রায়। মানে এখানেও সেই জগন্নাথ কালী শাক্ত শৈব মিলেমিশে যাচ্ছে একদিকে। আবার দেখো আমাদের দক্ষিণেশ্বর, তার প্রতিষ্ঠা তিথিও কিন্তু স্নান যাত্রা, মানে বৈষ্ণব আর শাক্ত। হ্যাঁ, কেমন জানি এরা দুজনে লড়েছে, আবার এরা হাত ধরাধরি করে এগিয়েছে। হ্যাঁ, মানে ঝামেলা করছে, সিংহের মুখ কেন সিংহের মতো হবে, দে সিংহের মুখ, ঘটক মুখ সিংহ করে দুর্গা প্রতিমার সঙ্গে অনেক ঝামেলা হয়েছে, অনেক লড়াই হয়েছে। এই মানে বিপুল বঙ্গভূমি তা দেখেছে, কিন্তু দুটো কেমন যেন হাত ধরাধরি করে এগিয়েছে, এটা বলে আমার মনে হয়। আচ্ছা, অক্ষয় তৃতীয়ার সঙ্গে এই জগন্নাথ পুরীর একটা সম্পর্ক আছে, সেটা যদি তুমি বলো। দেখো, অক্ষয় তৃতীয়া তো বৈশাখ মাসের যে তৃতীয়া তিথি তাতে হয়। এইবার এটা না খুব মহাপুণ্য তিথি, আমি লক্ষ্য করে দেখেছি। কেন বলছি, কারণ হচ্ছে বহু রকম কিছু এই দিনটায় হয়েছে। মানে পরশুরাম জন্মেছে, গঙ্গা এসছে মর্তে, হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মুখে শুনে গণেশ মহাভারত লেখা শুরু করেছে। তারপর অক্ষয় তৃতীয়া হচ্ছে অন্নপূর্ণার জন্মতিথি। ফলে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে মনে করা হয় যেটা
ইভেন তোমার কেদার বদ্রীর দরজা খোলে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিন, ঠিক। হ্যাঁ, এবার অক্ষয় তৃতীয়া দিনটাকে মনে করা হয় যে খুব মহাপুণ্য তিথি, যা এই দিন থেকে যে নির্মাণ শুরু হবে সেটা বা যা কিছু হবে সেটা অক্ষয় হয়ে থাকবে। এই জন্য পুরীর যে রথযাত্রা, সেই রথযাত্রার নির্মাণ মানে রথের নির্মাণ, যে 3টি রথ আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, সেই নির্মাণটা শুরু হয় এই তিথি থেকে। কাটা এবং আনুষঙ্গিক যে কাজ সেগুলো সব শুরু হয়, মানে পুরোহিত পুজো করে, অনুমতি নেয়, যে বংশানুক্রমিক ওরা যে বিশ্বকর্মা সেবায় ছুতর যারা রয়েছে তারা ওই সোনার জল করা কুঠার জগন্নাথের পায়ে ছুঁয়ে কাঠ কাটতে শুরু করে। আচ্ছা আচ্ছা, চন্দন যাত্রার কি কোনো সম্পর্ক হ্যাঁ, আছে? চন্দন যাত্রাটাও এই দিনই শুরু হয়, অক্ষয় তৃতীয়াতেই শুরু হয়। আচ্ছা। শ্রীকৃষ্ণের যে দ্বাদশ যাত্রা আমরা বলি, যে দোলযাত্রা, রাসযাত্রা, রথযাত্রা বা এরকম আর কি, সেই যাত্রার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই চন্দন যাত্রা। মানে এখানে তো দেবতার তো হিউম্যানিফিকেশন হয়েছে, বাংলাতেও হয়েছে, পূর্ব ভারতেই হয়েছে বা সর্বত্রই হয়েছে, যে দেবতাকে আমি আমার নিজের মতো করে দেখি, মানে সন্তান হিসেবে, সেরকম দেবতারও গরম লাগে। এবার সেই জন্য চন্দন যাত্রার সূচনা, যে চন্দন লেপে দেওয়া হয়, নৌকা বিহারে দেবতাকে নিয়ে বেরোনো হয়। হ্যাঁ, আচ্ছা। বিভিন্ন জায়গায়, এবার নবদ্বীপে যেটা 3 দিন ধরে হয়, 3 দিনই সব আলাদা আলাদা নাম আছে, উৎসব হয়। কোথাও 21 দিন হয়, কোথাও 42 দিন হয়, ওই চন্দন লেপে দিয়ে বিগ্রহে আর কি তারপর নিয়ে বেরোচ্ছে। এবং এই রীতিটা কিন্তু দক্ষিণেও প্রচুর, মানে দক্ষিণ ভারতে সব জায়গায় চন্দন লেপার এই রীতি প্রচলিত আছে। এইবার মাধবেন্দ্র পুরী এটা শুরু করেন। এবার এই চন্দন যাত্রাও কিন্তু নতুন করে পুনরুদ্ধার করে প্রচলন, এটাও কিন্তু চৈতন্যর হাত। আচ্ছা। হ্যাঁ, এইবার ওই চন্দন যাত্রায় প্রভুরা বেরোন, যেখানকার যে কুলদেবতা বা মন্দিরের দেবতা তারা বেরোন, তাদের গরম থেকে রেহাই পায়। নবদ্বীপেই দেখো না যে নিমাইকে আমক্ষীর দেওয়া হয়, হ্যাঁ, করা হচ্ছে। গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, সে তো পিতৃশ্রাদ্ধ করে বলে। অগ্রদ্বীপের যে মেলা বিখ্যাত গোপীনাথ, কাছা পরানো হয়, হাত থেকে কুশ পড়ে যায়, এ তো হিউম্যানিফিকেশন। গরম লাগছে তাই আমি চন্দন লেপে দিলাম, ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা, এই যে জগন্নাথ দেবের আমরা বিশ্বকর্মা সেবায় তুমি বললে যে কাঠ কাটা, এই কাঠ কোথা থেকে আসে? মানে প্রত্যেক বছর কি নতুন কাঠে তৈরি হয় রথ? হ্যাঁ, প্রত্যেক বছর নতুন কাঠে, মানে নির্দিষ্ট বনাঞ্চল আছে, তার নির্দিষ্ট রীতি আছে, যে পুজো দিয়ে অনুমতি নিয়ে, মানে এক তো ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি লাগবে, গাছ তো তুমি আর এখনকার দিনের মতো কাটতে পারবে না, সেই সব অনুমতি পুরোহিতরা নেয়। হ্যাঁ, তারপর সেই কাঠ তোমার কাটা হয়, এবং মানে নির্দিষ্ট প্রজাতিরও গাছ আছে, নিম তো খুবই অগ্রাধিকার পায় তার মধ্যে। সেই কাঠের টুকরোগুলো কেটে নিয়ে আসা হয়, ওই যেটা বললাম সোনার কুঠার, সোনার জল করা কুঠারে, সেই কেটে নিয়ে আসা কাঠ থেকে তোমার রথগুলো, 3 জনের রথ, মানে নন্দী ঘোষ, তালধ্বজ, দর্পদলন তৈরি হয়। এবং কোনো পেরেক ব্যবহার করা হয় না, কোনো কিচ্ছু নয়, কোনো যন্ত্র নয়, কাঠের হাতুড়ি, ওই খিল, কাঠ খোদাইয়ে যেরকম তত্ত্ব, একদিকে ফাঁকা আরেকদিকে খিল, মানে বেরিয়ে থাকা অংশ, এরকম জুড়ে 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 এইরকম পুরো স্ট্রাকচার। এবং কোনো ফিতে বা কিছু দিয়ে মাপা হয় না, সব অনুমান, হাতের মাপ, এরা বংশ পরম্পরায় করছে। এবং এই রথ যে তৈরি হয়ে গেল, জগন্নাথ মাসির বাড়ি চলে গেলেন, পুনর্যাত্রায় ফিরে এলেন, মন্দিরে এসে ঢুকে পড়লেন, তারপর কিন্তু ওই রথ ভেঙে দেওয়া হয়, সেই রথ আর ব্যবহার করা হয় না। তাহলে কাঠগুলো দিয়ে কি হয়? কাঠগুলো রান্নাঘরে চলে যায়, জগন্নাথের ভোগ রান্না হয় ওই কাঠ দিয়ে। মানে রথকে তো মানে রথের প্রজেকশনটা অনেকটা মানুষের দেহের মতো, যে হয়ে গেল, আত্মা ছেড়ে চলে এলো, মানে জগন্নাথ ফিরে এলেন, ব্যাস দেহ পড়ে রইল, আর তো কোনো দরকার নেই, জ্বালিয়ে দাও। এবার এটা তো একটা উদ্দেশ্য সাধনও হচ্ছে, মন্দিরে ভোগ রান্নার ক্ষেত্রেও তো কাজেই তো লাগছে। আচ্ছা, এই রথের সময় একটা জিনিস আমরা খুব দেখি, সেটা হচ্ছে যে দুর্গাপুজোর খুঁটি পুজো হয় এই রথের দিন থেকে শুরু হয় আর কি। এইটা কিভাবে এলো? এটা কিভাবে এলো যে বলার যেটা দরকার, সেটা হচ্ছে যে কোনো নির্মাণের আগে একটা পুজোর দরকার, সেটা স্থাপত্য, ভাস্কর্য, যাই হোক। আমি একটা বাড়ি করবো, তুমি একটা বাড়ি করবে, সেখানে একটা ভিত পুজো হয়, ছাদ ঢালাইয়ের আগে একটা পুজো দেওয়ার একটা রীতিনীতি আছে। দেখবে মিস্ত্রিরাই বলেন যে ঢালাই হবে তার আগে, তার মানে কি, আমি যেটা নির্মাণ করছি সেটা যেন
মানে স্থায়ী হয়, স্বাভাবিক থাকে, বিঘ্ন না ঘটে, ভেঙে চুরে না পড়ে, আমি যেন আরামে থাকতে পারি ইত্যাদি। সেরকমই ঠাকুরের যে মণ্ডপ, প্যান্ডেল, সেটাও তো একটা নির্মাণ। এতগুলো লোক দেখতে আসবে, মা মর্তে ফিরবে, সারা বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে, সেখানে যদি কোনো বিঘ্ন ঘটে, যদি প্যান্ডেলটা ভেঙে পড়ে, তাহলে ওই কামনা থেকে আমি একটা পুজো শুরু করলাম। এবার পুজোটা আমি কবে করব, তার জন্য একটা ভালো দিন রাখার দরকার। সে ভালো দিনটা কি? পুজোর আগে ভালো দিন বলতে, দুর্গাপুজোর আগে ভালো দিন বলতে রথ, তাই বেছে নেওয়া হচ্ছে রথকে। কেউ বেছে নিয়েছে জন্মাষ্টমীকে, যেমন বেলুর মঠে দুর্গার কাঠামো পুজো হয় জন্মাষ্টমীতে। আচ্ছা, এবং বহু বনেদি বাড়ি এই রথে পুজো করে, কাঠামো পুজো করে তারপরের দিন থেকে নির্মাণ শুরু হয়। আমি এই প্রশ্নটা করতাম। হ্যাঁ বলো। কাঠামো পুজোর তাৎপর্যটা কি? ওই তো যেটা বললাম, প্রতিমা, মূর্তি, সেটাও তো একটা নির্মাণ। সেটা যাতে নির্বিঘ্নে হয়, ভেঙে না পড়ে, পুজো অবধি স্থায়ী থাকে বা ইত্যাদি কারণে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে সব নির্বিঘ্নে হয়। সেই জন্য আমার একটা ভালো দিন দরকার। সেই দিনটাই হচ্ছে আমার রথ। এবার এর একটা মানে সামাজিক কারণ বা অন্য প্রেক্ষিত আছে। যেমন ধরো রথ, বনেদি বাড়িগুলো থেকেই তো দুর্গাপুজোর প্রচলন। মানে রাজা, জমিদার, প্রভু, সামন্ত রাজা, অমুক তমুক, এই যে শ্রেণী, মানে পয়সাওয়ালা শ্রেণী, এর উঠোন থেকেই তো দেবী বারোয়ারি হয়ে এত ছড়িয়ে পড়েছে। এবার এদের বাড়ির সবাই জড়ো হচ্ছে রথে, রথ উৎসব। মানে তুমি দেখবে বনেদি বাড়ি মানেই তার কোন একটা কুলদেবতা আছে, কৃষ্ণ আছেন, রাধারমন আছে, কারো রাধা বল্লভ আছে, সেখানে দোল মঞ্চ আছে, দোল হচ্ছে, রথ হচ্ছে, চাচর হচ্ছে, এগুলো সব হচ্ছে। সেরকম ভাবে ওই রথের দিন ধরো সবাই একটা সমাবেত হতো, দিনটাও একটা পুণ্যতিথি, পূজার্চা করা যায়। এইভাবে ওই রথের দিন থেকে কাঠামো পুজো করে আমি প্রতিমা নির্মাণ শুরু করতাম। এবং এই ব্যাপারটাই যখন পুজো বারোয়ারি হলো, এই ব্যাপারটাই বেরিয়ে এলো। এবং এখন আমাদের উৎসব দরকার, 12 মাসে 13 পার্বণ না 1300 পার্বণ। উৎসব মানেই একটা মানে স্পন্সর, একটা অ্যাডভার্টাইজমেন্ট লাভের। সেইভাবে খুঁটি পুজো যেভাবে জনপ্রিয় হয়েছে, ওই কাঠামো, অ্যাকচুয়াল কাঠামো পুজোটাই আজকের যুগে এসেছে খুঁটি পুজো হয়েছে। আচ্ছা, এবং এই পুরো ব্যাপারটার একটা ভালো দিন দরকার, সেই জন্য রথ। এবং বলা হয় যে রথ শেষ মানে পুজোর কাউন্টডাউন শুরু। হ্যাঁ, রথ টানলেই দুর্গা আসে। এই রথটা আমি টেনে ফেললাম। দুর্গাপুজোর আগে বড় উৎসব বলতে রথ, তারপরেই জন্মাষ্টমী, ওদিকে তোমার শ্রাবণের সংক্রান্তিতে মনসার পুজো, ভাদ্রের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো, ব্যাস মিটে গেল। এই তো আশ্বিন, শারদেনু ঋতু না দেওয়া, এই যে উৎসবের মরশুম শুরু হচ্ছে লম্বা, সরস্বতী পুজো, পুজো, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো, কখনো রাজসিক দুর্গা থেকে তামসিক কালী, সবাই আরাধনা পাবে। এই তো বাঙালির উৎসবের মরশুম শুরু হলো রথ থেকে। সেই জন্য বলছে রথ মানেই ওই মনের বাদ্যি বেজে গেল, যে সবাই আসবে বাড়িতে, যাদের বাড়িতে পুজো হয়, ধরো দুর্গা দালানে ঠাকুর তৈরি হচ্ছে, মানে কি একটা সাজো সাজো উৎসবের আমেজ। মানুষ টিকিট কাটছে যে বাড়ি ফিরবো, বা কেউ বেড়াতে যাওয়ার টিকিট কাটছে। ফলে কি ওই যে উৎসবের যে ব্যাপারটা, এইটা শুরু হয়ে গেল। ওই জন্য বলে যে রথ মানেই দুর্গাপুজো। আচ্ছা, একটা ব্যতিক্রম প্রশ্ন করি তোমায়, সেটা হচ্ছে যে আমরা জানি জগন্নাথ দেবের হাত নেই। বাংলার এমন কোথাও কি দেখা যায় যেখানে জগন্নাথ দেবের হাত আছে, কোনো মন্দির বা কোনো জায়গা? মন্দির মানে সবসময় হাত আছে এরকম নয়, বিশেষ বিশেষ তিথিতে হাত পরানো হয়, এরকম দেখা যায়। আচ্ছা, যেমন ধরো এই যে জগন্নাথ দেবের এখন স্নান যাত্রা হয়েছে, স্নান পূর্ণিমা, জগন্নাথ দেব অন্তরালে চলে গেছে। এইবার এই পক্ষকাল মানে কৃষ্ণ পক্ষকাল কাটার পর শুক্লপক্ষের দ্বিতীয়ায় রথে উঠবেন। তার আগে নবযৌবন উৎসব হবে, নেত্র উৎসব। নবযৌবন উৎসবে কিন্তু অনেক জগন্নাথকে হাত পরিয়ে পুজো করা মাহেশেই হয়। বা পূর্ব বর্ধমানের কালনা একটা জায়গা আছে জগন্নাথ তলা বলে, ওই বর্ধমানের রাজ পরিবারেরই রাজমাতার তৈরি করা মন্দির। ওখানে প্রায় ওই মন্দিরটা 300 বছর বয়স। ওরা আবার স্নান যাত্রার দিন, রথের উল্টো রথ আর কি, পূর্ণযাত্রা আর রথযাত্রা, এই 3টে দিন পেতলের হাত পরায়। আচ্ছা, 3টি মূর্তিকে। মানে আমরা তো সেই বিশ্বকর্মার গল্প জানি যে রাজার দরজা খুলে দিল, ওই অবস্থায় অসম্পূর্ণ। তো এইখানে ওই হাত পরিয়ে একটা পুজো করা হয়। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে, বাংলায় ব্যতিক্রমী এই রথযাত্রা হয় অনেক জায়গাতে, আমি তোমার লেখাতেও পড়েছি। এইটা তুমি যদি আমাদের একটুখানি
বলে আজকের এপিসোডটা আমরা শেষ করি। হ্যাঁ বলছি, দেখো রথ মানেই তো আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, এবং এছাড়াও মানে এই তিথি ছাড়াও অন্যান্য অনেক রথযাত্রা হয়। আমি যখন ক্ষেত্র সমীক্ষা করেছিলাম যে কোথায় কোথায় ব্যতিক্রমী রথ হয়, তখন আমি পেয়েছি মানে গোটা বাংলায়, সে মেদিনীপুরে মাঘী পূর্ণিমা এক ধরনের রথ হচ্ছে, তারপরে তোমার তেলে মানে ভদ্রেশ্বরে তেলেনিপাড়ায় যে অন্নপূর্ণা মন্দির আছে, ওদের অক্ষয় তৃতীয়ায় রথ বেরোয়, সেই রথে চাপেন অন্নপূর্ণা। আচ্ছা। হ্যাঁ এরকম। তারপরে তোমার হুগলির গোঘাটে দশমীর দিন একটা রথযাত্রা হয়, রাবণ কাটা উৎসব রথযাত্রা বলে, সেখানে স্বরূপ নারায়ণ নারায়ণ শিলা নিয়ে রথ হয়। বা বাঁকুড়ার তপবনে দেখেছি, তপবন বলে একটা গ্রাম আছে ওইখানে, যে রামচন্দ্রের রথ আর উৎসব হয় দুর্গাপুজোর সময় 8 দিন ধরে। আচ্ছা। সেই রথে আবার হনুমান চাপে, রামচন্দ্র চাপে, নারায়ণ শিলা, এরকম বিভিন্ন দিকে। আবার এই রথের দিনও এমন এমন রথ হয়, বহু পরিবারের রথ আছে যেই পরিবারগুলোতে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চাপেন না, পরিবারের কুলদেবতারা চাপেন। আচ্ছা, মানে রাধা বল্লভজি। রাধা বল্লভ জিউ, কোথাও গোবিন্দ জিউ, এরকম। যেমন ধরো এই পাল চৌধুরী বাড়ির রানাঘাটের যে ঐতিহাসিক পাল চৌধুরী বাড়ি, ওদের বাড়ির রথযাত্রায় জগন্নাথ থাকতেন না, বাড়ির কুলদেবতা থাকতেন। হাওড়ার ঝিকিরা গ্রাম আছে, ওখানে যে মল্লিক বাড়ি, তাদের রথযাত্রায় ওরকম জগন্নাথ থাকতেন। এরকম ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ইতিহাস আছে। কাকদ্বীপে এরকম একটা রথযাত্রা হয়। হ্যাঁ, মানে কোথাও গরমে, কোথাও শরতে, কোথাও শীতে, মাঘে, মাঘী পূর্ণিমায়, বুদ্ধ পূর্ণিমায় এরকম রথযাত্রা দেখেছি। সব জায়গায় যে জগন্নাথ বলরাম বলভদ্রদেব সুভদ্রা এরা রয়েছেন তা তো নয়, অন্যরকম আছে। এবার উত্তরবঙ্গে রথাই চণ্ডীর ব্রত পেয়েছি, আচ্ছা। রথাই ব্রত। রথাই কথাই দুই বোন ছিল, তারা ওরকম মানে একজন মানে সুয়োরানী দুয়োরানীর কনসেপ্টের মতো, একজন ভালো একজন খারাপ, তা ভেঙে দেয় ওই ব্রত পালন করে, আবার তারা মানে সংসার জোড়া লাগে বা পটিয়ে ঠিক হয়। এবং আমার কেন জানি মনে হয় যে এই রথাই চণ্ডীটাই কালে কালে বিবর্তারিণী চণ্ডীর ব্রত হয়েছে, এবং রথ আর আচ্ছা। উল্টো রথের মধ্যে স্থান পেয়ে গেছে। মানে এরা তো সেই ওই 33 কোটি দেবী আর্য দেবী ওরকম ব্যাপারটা তো নয়, এরা পরবর্তীতে এসে ঢুকেছে, মানে মনসা, শীতলা বা এই চণ্ডী দেবীর যারা কথাও বলো, মানে চণ্ডী তো অ্যাকচুয়ালি লৌকিক দেবীর মধ্যেই পড়েন। 108-9 জন চণ্ডী আছে। তো ওই আমার মনে হয়েছে ওই রথাই চণ্ডী হয়তো বিপত্তারিণী চণ্ডী, কারণ পুজোর সময়টা দেখো রথ আর উল্টো রথ, রথের পুনর্যাত্রার মাঝের যে শনি মঙ্গলবার। ঠিক। অনেক অনেক ধন্যবাদ দাদা এতটা সময় আমাদের দেওয়ার জন্য। একটা আরো দারুণ ইন্টারেস্টিং আমরা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি, দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের এই চ্যানেল। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবেন না।